সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত সংবাদ। সাথে আছি আমি নুজহাত রানুমা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিউগলের সুর বেজে ওঠার সাথে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরেই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে বীর মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিকে জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা। এরপরই তিন বাহিনী প্রধান, মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিদেশি কূটনীতিক, সংসদের বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ফুলেল শুভেচ্ছা নিবেদন করেন। যতই চেষ্টা করা হোক আসলে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা ন্যারেটিভ দাঁড় করানোর বা ইতিহাসকে মুছে দেওয়ার জন্য যতই চেষ্টা করা হোক, আসলে সত্যিকে কখনো চাপা রাখা যায় না। এই যে আমরা আজকে উদযাপন করছি, এই উদযাপনটা কিন্তু আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের এই ইতিহাসটা জানতে আগ্রহী করবে। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ। অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজনে ফ্লাই পাস্টও থাকছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে এসেছেন হাজারো দর্শনার্থী। অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা রয়েছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে অনুষ্ঠানটি। বিভিন্ন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নারী রয়েছেন, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া নতুন ৩ জনের মধ্যে রয়েছেন কালুখালীর ঝাউ গ্রামের উজ্জ্বল শেখ এবং বেলগাছি গ্রামের আশরাফুল শেখ। এছাড়া বেলা বাড়ার সাথে সাথে ঘাট সংলগ্ন এলাকা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত প্রত্যেক পরিবারকে দাফন ও তাৎক্ষণিক সহযোগিতার জন্য ২৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে জেলা প্রশাসন। বুধবার বিকেল ৫:৩০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান। কথা বলছি তার সাথে। মাহফুজ, এমন একটি দুর্ঘটনা ঘটে গেল গতকাল, তো উদ্ধার কার্যক্রমের বর্তমান কি অবস্থা জানাবেন এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কতজন? নুসরাত, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। আমার পিছনটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ঘাট এলাকায় গতকালকে একটি মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এখানে গত বুধবার আসা কুষ্টিয়ার কুমারখালী থেকে একটি সহস্র পরিবহন যাত্রীবাহী বাস, সে প্রায় ৫০ জনের মতো যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করে। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে আসলে এবং ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কিন্তু পানিতে পড়ে যায়। এই দুর্ঘটনার সময় জানালা দিয়ে কিন্তু ৫ থেকে ৭ জনের মতো যাত্রী কিন্তু তারা তীরে ফিরতে পেরেছিল। তাছাড়া বাসটি কিন্তু পদ্মার নদীতে ডুবে যায়। এই ঘটনার পর কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা, সেটি কিন্তু ৩ নম্বর ঘাটে এসে দীর্ঘ ৭ ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এতে করে সেই ডুবে যাওয়া বাসটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং গতকাল রাত ১২টা পর্যন্ত ১৪ জন এবং ঘটনার এবং ২ জন নারীর লাশ কিন্তু মোট ১৬ জনের লাশ উদ্ধার করা হয় এবং তারপর থেকে আজ ভোররাত পর্যন্ত মোট ২৩ জনের লাশ কিন্তু উদ্ধার করে এখানকার যারা ডুবুরি দল রয়েছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নেভির, তারা কিন্তু লাশ উদ্ধার করেছেন। সর্বশেষ বলা যায় যে এই ঘাট থেকে আজ সকাল ৯টায়, সকাল 10:30 এবং সকাল 11:20 ৩ জন পুরুষের লাশ কিন্তু উদ্ধার করেছে ডুবুরি দল। আর ঘাট এলাকায় যাত্রী ও যাত্রীদের যে নিরাপত্তার জন্য যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সেজন্য কিন্তু এই ৩ নম্বর ঘাট এলাকায় পুলিশ, সেনাবাহিনী সহ
নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সর্বোপরি আসলে যেটা বলা চলে, আমরা কিছুক্ষণ আগে কিন্তু শুনতে পেয়েছি যে এখান থেকে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন যে এখন পর্যন্ত কেউ কি যদি নিখোঁজ থাকে তাহলে তাদের স্বজনদেরকে তাদের সাথে যোগাযোগ করতে। একেবারে বলা চলে যেটি যে আমরা সর্বশেষ বলতে পারি যে এখন পর্যন্ত 26টি লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 11 জন হচ্ছে নারী, আর 7টি শিশু এবং পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে এই ঘাট থেকে। এবং তারা কিন্তু বারবার ঘোষণা করে যাচ্ছেন যে যদি কোনো স্বজন পরিবার থাকেন যাদের লাশ এখনো নিখোঁজ রয়েছে তারা যেন দ্রুত যোগাযোগ করেন। আর সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে এখন পর্যন্ত আমরা ঘাট এলাকায় কিন্তু দেখেছি স্বজনদের আহাজারি, এবং আর তেমন কোনো স্বজনদের কিন্তু আহাজারি আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। একটা বিষয় আমাদের সাথে শেয়ার করেছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক, তিনি আমাদেরকে যেমনটা বলেছেন যে এই ঘাট থেকে যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে কিন্তু 25,000 টাকা করে প্রদান করা হবে। আর আরেকটা বিষয়, এই ঘটার পর থেকে পরিদর্শন করছেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ব, এবং 2 আসনের যিনি রয়েছেন। জি মাহফুজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। পরবর্তী প্রসঙ্গ, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল গভীর রাতে রাজধানী থেকে তাকে আটক করা হয়। ডিবির কর্মকর্তারা জানান তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো, 2007-8 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বা 1-11 সময়ে তার বিতর্কিত ভূমিকা এবং জলশিরি আবাসন প্রকল্পে অনিয়মের বিষয়টি উল্লেখযোগ্য। এসব অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ঢাকাগামী ট্রেন চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 5:30টার দিকে চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে সকালে ঢাকাগামী ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে, পরে পাশের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পরাজয় মেনে না নিলে ইরানকে আগের চেয়ে অনেক বেশি কঠোর আঘাত সহ্য করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান। এছাড়া চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন, কিন্তু তাদের সাথে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছে তেহরান। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান এবং ইসরায়েল। বুধবার হাদেরায় অবস্থিত ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। খেলার খবর, ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে 180 নম্বরে, আর ভিয়েতনাম রয়েছে 108 নম্বরে। এরই মধ্যে ভিয়েতনামের হ্যানওয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী। মূলত এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।